আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রাইম ইংলিশ। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য ইংরেজি অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই কমপ্লিট কোর্সে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করব, যাতে আমাদের এই বছর যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি আছে আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স খুঁজে আমাদেরকে বের করতে বলছে। তো আমরা শুরু করি। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স খুঁজে বের করার জন্য প্রথমে আমরা একটা জিনিস লিখে নিই, তা হচ্ছে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো শুরুতে হচ্ছে আমাদের থাকবে ভার্ব এবং তারপরে থাকবে হচ্ছে আমাদের অবজেক্ট। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে ইট হলো এই বাক্যের সাবজেক্ট, আই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এবং মমিন এই বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে যেহেতু এই বাক্যগুলোতে আমাদের সাবজেক্ট দেওয়া আছে, তার মানে এই সবগুলো বাক্য হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে আমাদের থাকে সাবজেক্ট এবং এর পরে থাকে হচ্ছে গিয়ে ভার্ব। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, ইম্পারেটিভ সেন্টেন্স হলো এই যে স্ট্যান্ড আপ, এইটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটা হচ্ছে আমাদের ভার্ব। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। তাহলে এর পরবর্তী যে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নে দেওয়া আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটি কারেক্ট আছে। ওকে, এটা মূলত হচ্ছে আমরা যদি বলে দেই, এটা হচ্ছে মডিফায়ার নামে একটা টপিক আছে। এই মডিফায়ার থেকে এই টপিকের প্রশ্নটি করা হয়েছে। এইবার এই মডিফায়ারের কোশ্চেনটি সমাধান করার জন্য আমরা যে টেকনিকটি ফলো করব, তা হচ্ছে আমরা প্রথম অংশে যে ভার্বটা দেওয়া আছে, যেমন নোয়িং, অর্থাৎ আমরা যদি বলি প্রথম অংশটি কিন্তু প্রতিটা বাক্যের শুরুর প্রথম অংশটি একই দেয়া আছে। তাহলে এবার দেখতে হবে নো শব্দের অর্থ হলো জানা। লিটল অ্যালজেব্রা অর্থাৎ অ্যালজেব্রা সম্পর্কে সামান্য জেনে বা বুঝে বা আমার দক্ষতা থাকার কারণে বা কোনো একটা ব্যক্তির। তাহলে এই নো শব্দটার কাজটা কে করতে পারে? জানার কাজটা করবে কোনো হচ্ছে একটা ব্যক্তি। এখন এটা তো কোনো বস্তু করতে পারে না, তাইলে ব্যক্তিবাচক একটা সাবজেক্ট আমার এই কমার পরবর্তী অংশে আমার দরকার। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আছে দ্য প্রবলেম, তার মানে এটা ব্যক্তিবাচক না। সলভিং দ্য প্রবলেম, এটাও আমাদের ব্যক্তি না। এটাও কোনো ব্যক্তির পরিবর্তে বসে না। তাহলে ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে এখানে দেয়া আছে হচ্ছে আই। তাহলে নোয়িং লিটল অ্যালজেব্রা, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। এখানে আপনি জাস্ট এই টেকনিকটা ফলো করেই আপনি সমাধান করতে পারবেন। এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি দেয়া আছে, সেই প্রশ্নটি ছিল আমাদের ট্যাগ কোশ্চেনের প্রশ্ন। ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM। আমরা জানি ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুযায়ী যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব আমাদের দেয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্ব অনুযায়ী আমাদের ডু অথবা ডাজ এর সাহায্য নিতে হবে। যেহেতু এখানে ডু ডাজ ডিডের মধ্যে আমাদের যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে এবং আমরা জানি যে এখানে ভার্বের সাথে এস নেই, তাহলে সেক্ষেত্রে হবে ডু। আর আমাদের ব্যাংকস যেহেতু এখানে সাবজেক্ট, তাহলে ব্যাংকসের পরিবর্তে নিতে হবে আমাদের দে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যে নাউনটা থাকবে তার প্রোনাউনটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। আর এই বাক্যের মধ্যে যেহেতু কোনো নট নেই, তাইলে এটার সাথে আমাদেরকে নিতে হবে নট। তাইলে এখানে কি হবে, আমরা যদি বলি তাহলে আমাদেরকে লিখতে হবে ডোন্ট দে। ওকে, তাহলে আমরা দেখি ডোন্ট দে হচ্ছে এই যে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের যে পরবর্তী যে প্রশ্নটি দেয়া আছে, পরবর্তী প্রশ্নে বলা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অপশন, আই এম লুকিং ফরওয়ার্ড। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা বলে দেই, সেটা হচ্ছে এই যে লুক ফরওয়ার্ড, আপনি একটু লিখে নিতে পারেন যে লুক ফরওয়ার্ড টু, এরকম একটা ফ্রেজ। লুক ফরওয়ার্ড টু এর পরবর্তীতে যে ভার্বটি থাকবে, এই ভার্বটির সাথে সবসময় আইএনজি যোগ করতে হবে। তাহলে এই লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাইলে এবার আমরা খেয়াল করি, লুক ফরওয়ার্ড এখানে এম এর থাকার জন্য লুকিং হয়েছে, তো লুকিং ফরওয়ার্ড এরপরে লাগবে টু এবং ভার্বের সাথে লাগবে আইএনজি। তাহলে সঠিক উত্তর এই যে ক নম্বর। বাকিগুলোতে লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি নেই। এখানে ভার্বের সাথে আইএনজি থাকলেও এইখানে যেটা নাই তা হচ্ছে টু নাই, তার মানে এটাও আমাদেরকে বাদ দিতে হবে। ওকে,
তার পরবর্তী যে প্রশ্নটি দেয়া আছে টু বিট অ্যাবাউট দ্য বুশ, এটা হচ্ছে কি আমাদের একটা ফ্রেজ এবং এর মানে হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলা, মানে আলতু ফালতু কথা বলা। টু বিট অ্যাবাউট দ্য বুশ, তাহলে আলতু ফালতু কথা বলা মানে অপ্রাসঙ্গিক কথা বলা। টু হাইড দ্য ট্রুথ, না এটা না। টু স্পিক ডিরেক্টলি, সরাসরি কথা বলা, এটাও না। টু ডিলে দ্য ম্যাটার, এটাও না। তাহলে টু টক ইররিলেভেন্টলি মানে অপ্রাসঙ্গিক কথা বলা, তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। এরপরে আমরা যদি দেখি হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ, এই গোল্ডেন এজ বলতে বোঝানো হয় কোন সময়টাকে বা কোন পিরিয়ডটাকে। তো আমরা এটা সাহিত্যের প্রশ্ন লিটারেচারের মধ্যে আমরা পড়েছিলাম যে গোল্ডেন এজ বলতে বোঝানো হয় হচ্ছে গিয়ে কোন সময়টাকে, কোন সময়টা, এটা হচ্ছে এলিজাবেথিয়ান এজ। এটা আমাদের সাহিত্যের ক্লাসের সময় আমরা পড়েছি যে এলিজাবেথিয়ান পিরিয়ডকে আমরা বলি হচ্ছে গোল্ডেন এজ বলা হয়। তারপরে আমাদের 7 নম্বর যে কোশ্চেনটিতে আছে, এই 7 নম্বর কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হুইচ অন ইজ রং, এখানে বলা আছে কিন্তু রং স্পেলিং অর্থাৎ কোনটি ভুল সেইটা আমাদেরকে খুঁজে বের করতে বলছে। ওকে, আমরা যদি একটু খেয়াল করি এখানে হ্যাপিনেস এই শব্দটা ঠিক আছে, নেসেসারি এটাও ঠিক আছে বানান, এবং এর পরিবর্তিতে ইনফ্লুয়েন্স এটাও ঠিক আছে। কিন্তু আমাদের এই যে গ নম্বর অপশন মানে প্রসপারিটি, এই শব্দটার বানানটা ঠিক নেই। এই বানানটা হচ্ছে PROSPERITY, প্রসপারিটি। তাইলে এই যে উন্নতি, সফলতা, প্রসপারিটি, এখানে ই হবে। তাহলে আমাদের ভুল বানানটা আমরা খুঁজে বের করলাম। এর পরবর্তীতে আমাদের নাম্বার 8 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের দেয়া আছে যে হু রোট দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস, এটাও আমাদের লিটারেচারের প্রশ্ন। আমরা লিটারেচারের ক্লাসের মধ্যে পড়েছিলাম যে দ্য গড অফ স্মল, এই যে দ্য গড অফ স্মল থিংস, এই এটার লেখক হচ্ছে অরুন্ধতী রয়। তাহলে এটা আমরা যারা ক্লাস করেছিলাম সাহিত্যের ক্লাসের মধ্যে, এটা আমরা এই যে নোটটা দিয়েছিলাম তার মধ্যে আপনারা এটা পেয়েছিলেন। এর পরবর্তীতে আমাদের পরবর্তী যে প্রশ্নটি ছিল সল্ট অফ লাইফ, এটাও আমাদের ফ্রেজ, আর এই ফ্রেজের শিটের মধ্যে এটা আপনারা পেয়েছিলেন সল্ট অফ লাইফ। এটা দ্বারা বোঝানো হয় হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ বা হচ্ছে গিয়ে অপরিহার্য, গুরুত্বপূর্ণ অথবা অপরিহার্য, গুরুত্বপূর্ণ বা আমরা যদি বলি যে অপরিহার্য উপাদান, তাইলে জীবনের গুরুত্বপূর্ণ বা অপরিহার্য উপাদান বোঝানোর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে সল্ট অফ লাইফ। এখন তাহলে স্যালাইন ওয়াটার, বাথ, সোডিয়াম এগুলো সব বাদ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ভ্যালুয়েবল থিংস। পরবর্তী আমাদের যে প্রশ্নটি ছিল, প্রশ্নে বলা আছে আয়শা ইজ এ গুড গার্ল, এই বাক্যে গার্ল শব্দটি কোন নাউন। এবার আমরা যদি একটু খেয়াল করি, আমরা সবাই জানি যে এক জাতীয় সকলকে বোঝানোর জন্য এক জাতীয় সকলকে বোঝাতে যেই নাউনটি ব্যবহার করে, এক জাতীয় সকলকে বোঝায় হচ্ছে কমন নাউন। তাহলে এবার আমরা যদি একটু খেয়াল করি যে এখানে অপশনগুলোর মধ্যে ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে যে নাউনটা গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়, তাহলে এটা বাদ, কারণ গার্ল মেয়েদের এটা গণনা করা যায়। প্রপার নাউন হচ্ছে যেটা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বোঝায়, তাহলে সেটা গার্ল কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না। এবং কালেকটিভ নাউন দ্বারা সমষ্টিবাচক নাউন বোঝে, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কমন নাউন। এর পরবর্তীতে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নে বলা আছে টু এর ইজ হিউম্যান ফরগিভ ডিভাইন, এটা আমাদের লিটারেচারের ক্লাসের মধ্যে আমরা পেয়েছিলাম যে এখানে এটা হচ্ছে আলেকজান্ডার পোপের এই কবিতার লেখক। টু এর ইজ হিউম্যান ফরগিভ ডিভাইন ইজ এ লাইন অফ পোয়েম বাই পোপ, এটা আলেকজান্ডার পোপের একটা কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। ওকে, এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের প্রশ্ন। এখানে বলা আছে বাংলা অনুবাদকরণ যে আই অ্যাম সিক অফ হিম। এখানে আমরা যদি বলি এই যে এই সিক অফ শব্দটা দ্বারা কি বোঝায়, সিক অফ দ্বারা বোঝায় হচ্ছে অসহ্য বা বিরক্তিকর, অসহ্য অথবা বিরক্তিকর। এখন তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আই অ্যাম সিক অফ হিম, তাহলে সে আমাকে অসুস্থ করে দিয়েছে, এটাও বাদ। সে যে অসুস্থ আমি তা জানি, তাহলে এটা হবে না। আমি তার কারণে অসুস্থ, এটাও বাদ। আর সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর তাকে হচ্ছে আমার অসহ্য লাগে, আই এম সিক অফ হিম। এরপরে আমাদের 13 নম্বর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সিনট্যাক্স। এই সিনট্যাক্স দ্বারা বোঝানো হয় বাক্যতত্ত্বকে বোঝানো হয়। তার মানে বাক্যতত্ত্ব দ্বারা বোঝানো হয় আমরা জানি যেখানে সেন্টেন্স নিয়ে কাজ করা হবে।
এখন সেন্টেন্সের গঠন বিন্যাস নিয়ে তাহলে আমরা যদি দেখি সেন্টেন্স বিল্ডিং, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আমাদের 14 নম্বর যে প্রশ্নটি, এটা হচ্ছে আমাদের ন্যারেশনের প্রশ্ন। এই ন্যারেশনের প্রশ্নের মধ্যে বলা আছে আমিন সেড আই শ্যাল গো টু স্কুল। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে ইনভার্টেড কমার যে মধ্যে যে বাক্যটি দেয়া আছে এই বাক্যটি কোন ধরনের সেন্টেন্সে আছে। আমরা জানি এই বাক্যটি আই শ্যাল গো টু স্কুল, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা প্রথমেই দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে দ্যাট, এবং সাবজেক্ট যে থাকবে, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে আই ফার্স্ট পারসন, এই যে আমিন সাবজেক্টের সাথে পরিবর্তন হয়ে আমিনের পরিবর্তে লিখতে হবে হি। আর এইখানে যেহেতু টেন্স পাস্ট টেন্স আছে সেইট, তাইলে শ্যাল বা উইলের পরিবর্তে লিখতে হবে হচ্ছে গিয়ে উড। এখন যদি আমরা দেখি তাহলে অপশনগুলোর মধ্যে যে আমিন সেড দ্যাট হি উড গো টু স্কুল, তাইলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর বাকিগুলোর মধ্যে যে ভুল আমরা যদি লক্ষ্য করি, আই সাবজেক্টটা পরিবর্তন করা হয়নি এবং লাস্ট যে বাক্যটি দেয়া আছে সেখানে সাবজেক্ট পরিবর্তন করলেও ভার্বের পরিবর্তন করেনি, তার মানে এটাও আমাদের ভুল আছে। ওকে, এর পরবর্তী প্রশ্নটি আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে আউট অ্যান্ড আউট মিন্স, এই আউট অ্যান্ড আউট দ্বারা কি বোঝানো হয়। এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ এবং এই ফ্রেজটা দ্বারা বোঝায় হচ্ছে এর অর্থ হলো সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে অথবা পুরোপুরি, সম্পূর্ণরূপে অথবা পুরোপুরি। এখন তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে নট অ্যাট অল, হোল হার্টেডলি বা ব্রেভ এগুলোর কোনোটাই না, কারণ নট অ্যাট অল একদমই না, ব্রেভ সাহসী। সো থ্রোলি শব্দটার অর্থ হলো সম্পূর্ণরূপে বা পুরোপুরি, তাহলে থ্রোলি হচ্ছে সম্পূর্ণরূপে বা পুরোপুরি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আমাদের 16 নম্বর যে প্রশ্নটি দেয়া আছে, 16 নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি বলা আছে প্রফেশন অফ টিচিং। এই প্রফেশন অফ টিচিং অর্থাৎ শিক্ষকতার যে পেশা, এটার সাথে মূলত কোন শব্দটা সম্পর্ক আছে। আমরা যদি দেখি হিস্ট্রি, ইতিহাস, এটার সাথে কোনো সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। লিঙ্গুইস্টিক, এটা হচ্ছে যারা ভাষাবিদ মানে ভাষা নিয়ে গবেষণা করে, সো তাদের সাথে সম্পর্ক, এটাও হবে না। এবং টিচার, টিচিং অনেকে মনে করতে পারে টিচারশিপ, কিন্তু টিচারশিপ শব্দটার সাথে কোনো সম্পর্ক নেই, টিচারশিপ শব্দ হয়নি, তো এটা একটা ভুল শব্দ। মূলত এটা হচ্ছে পেডাগোজি, এই পেডাগোজি শব্দটার সাথে টিচিং শব্দটার সাথে এটা সম্পর্ক আছে, তাহলে এখানে এটা দ্বারা বোঝায় দ্য আর্ট অফ টিচিং, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পেডাগোজি। এরপরে আমাদের 17 নম্বর যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, 17 নম্বর কোশ্চেনে আছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ইউ মাস্ট শাট দিস ডোরস, ইউ মাস্ট শাট দিস ডোর। তাহলে এক্ষেত্রে আমাদের প্যাসিভ করার সময় আমরা কি করব, অবজেক্ট যেটা থাকবে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, দিস ডোরস লিখলাম, তারপরে আমাদের এখানে মাস্ট মডেল অক্সিলিয়ারি ভার্ব লিখলাম, আমরা জানি যেই মডেল থাকবে ওটাই হবে, সাথে অতিরিক্ত আমাদের একটা বি আনতে হবে প্যাসিভ করার সময়, বি, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর আমরা জানি শার্টের 3টা ফর্ম একই রকম, তাহলে এখানে শার্টের 3টা ফর্ম যেহেতু একই রকম, যা আছে তাই থাকবে, আর শেষে বাই ইউ এটা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে দিস ডোরস মাস্ট বি শাট, মাস্ট বি শাট। তাহলে ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এখানে আমাদের ক নম্বরটাই উত্তর দেয়া আছে, বাকিগুলো সম্ভবত আমরা দেখি এখানে দিস ডোরস, হ্যাঁ এটাও ভুল আছে, শার্ট এটাও ভুল আছে, এবং শার্ট দা এটাও ভুল আছে। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এর পরবর্তী যে প্রশ্নটি দেয়া আছে নেভার টেল এ লাই, প্যাসিভ ফর্ম করতে বলছে। ওকে, প্যাসিভ করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে নেভার টেল এ লাই ইম্পারেটিভ সেন্টেন্স এটা, আর ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আমাদের মনে রাখতে হবে প্রথমে বসবে হচ্ছে লেট, তারপরে আমাদের এখানে অবজেক্ট যেটা আছে অবজেক্ট হবে প্লাস, তারপরে এই যে নেভার আছে নেভার দিলাম প্লাস, এরপরে হচ্ছে গিয়ে লেট অবজেক্ট, তারপরে দিতে হবে আমাদের বি, আর মূল ভার্বের দিতে হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন এই নেভারটা আমাদের এখানে এই পাশেও বসতে পারে, লেট এর পরেও বসতে পারে। ওকে, তাইলে লেট এ, তাইলে এখানে আমরা যদি দেখি এ লাই ইজ নেভার টোল্ড, এটা বাদ, শুরুতে আমাদের লেট থাকতে হবে, এখন এটাও বাদ। এখন আমরা যদি দেখি এখানে আর এখানে, এইবার দেখি যদি আমরা এখানে দেখি লেট, লেটের পরে এখানে অবজেক্ট এ লাই,
এরপর নেভার আছে, বি আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়া আছে। ওকে, কিন্তু এখানে কি আছে, লেটের পরে নট আছে। ওকে, লেটের পরে নেভারের পরিবর্তে নট লেখা যায়, কিন্তু তারপরে অবজেক্ট দেওয়ার পরে এখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে এভার শব্দটা এখানে থাকতে হবে। অর্থাৎ লেটের পরে নট দিলে অবজেক্টের পরে এভার শব্দটা এখানে থাকতে হবে, কিন্তু এখানে যেহেতু নেই, তার মানে এটা হচ্ছে আমাদের ভুল। সঠিক উত্তর তাহলে হচ্ছে এটা গ নম্বর, লেট এ লাই নেভার বি টোল্ড। ওকে, নাম্বার 19 এর এই যে প্রশ্নটি ছিল, এটা মূলত আর্টিকেলের কারেকশন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আমরা যদি দেখি হি ইজ অ্যান MA, হি ইজ অ্যান LMF, এরপরে ইউ আর অ্যান MBBS, এই প্রতিটা শব্দের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো এই প্রতিটা শব্দে এম উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসে, এল উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসে, এম উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসে। আর আমরা জানি যে ভাওয়েল থাকলে ভাওয়েলের পূর্বে সেক্ষেত্রে এন বসে, ভাওয়েলের পূর্বে কি বসবে, এন। তার মানে এখানে প্রতিটা অপশনের মধ্যেই এন আছে এবং এই প্রতিটা বাক্যতেই কারেক্ট আছে। যেহেতু এই প্রতিটা বাক্য কারেক্ট মানে ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে, অল অফ দেম। এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার। আমরা লিটারেচার ক্লাসের মধ্যে এটা পড়েছিলাম যে এটা মূলত 43তম BCS-এর একটি প্রশ্ন ছিল যে দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের সবচেয়ে বিখ্যাত রোমান্টিক পোয়েট কে ছিল। আমরা জানি এই বিখ্যাত রোমান্টিক পোয়েট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা এটা লিটারেচারের ক্লাসে আমরা পড়েছিলাম। ওকে, এরপরে আমাদের 21 নম্বর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, 21 নম্বর প্রশ্নে দেয়া আছে নেইদার দ্য মুন নর দ্য স্টার্স। এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেয়া আছে হচ্ছে গিয়ে নর, এই যে শব্দটি দেয়া আছে নর, এই শব্দটি এখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হলো আমরা একটা নিয়ম পড়েছিলাম ক্লাসের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সেটা হচ্ছে যে আইদার ডট 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 অর, এরপরে হচ্ছে নেইদার ডট 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 নর। এই যে আইদার এবং অর, নাইদার, নর, এই যে অর আর নর, এদের পরবর্তীতে যেই সাবজেক্টটা আমাদের এইখানে থাকে, এই সাবজেক্টটা অনুযায়ী এখানে আমাদের ভার্বটা বসাতে হয়, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। অর, নর বা বাট অলসো, এগুলোর পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে নর দেয়া আছে, তার মানে এই প্রথম অংশ এইখান থেকে এই পর্যন্ত এইটুকু আমাদের বাদ। এখন যদি খেয়াল করি, এখানে আছে দ্য স্টার্স, স্টার্স এটা হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট। ওকে, প্লুরাল সাবজেক্ট হলে আমাদেরকে প্লুরাল ভার্ব নিতে হবে। এখন আমরা দেখি প্লুরাল ভার্বের মধ্যে এখানে ওয়াজটা বাদ। ওকে, আর এখানে বলা আছে যে নেইদার দ্য মুন নট দ্য স্টার্স হ্যাজ ভিজিবল লাস্ট নাইট। এই যে লাস্ট নাইট দেয়া আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের মধ্যে আর হবে না, হ্যাড বিন এটাও হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়ার। ওকে, নাম্বার 22, আমাদের 22 নম্বর যে প্রশ্নটি ছিল, প্রশ্নে বলা আছে দ্য রাইটার ওয়াজ পপুলার। আমরা জানি এই যে পপুলার শব্দটির সাথে, পপুলারের সাথে কোনো বিষয় নিয়ে যদি প্রিপোজিশন পপুলারের সাথে কি হবে, উইথ হবে, পপুলার উইথ, কোনো বিষয় নিয়ে জনপ্রিয় থাকা, তাহলে দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে উইথ, পপুলার উইথ। 23 নম্বর যে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নে বলা আছে হু, হুইস এবং হট, এটা কোন ধরনের প্রোনাউনের প্রশ্ন। এবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে বুঝতে পারবো এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আমরা জানি হচ্ছে মাই সেলফ অথবা হিম সেলফ, হ্যাঁ, অর্থাৎ যেগুলোর সাথে সেলফ যুক্ত থাকবে সেইগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তার মানে এটা বাদ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো দিস, তারপরে দ্যাট, তারপরে দিস এবং দোস, এই প্রোনাউনগুলোকে আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তার মানে এটাও বাদ। এবার দেখি ইনডেফিনিট প্রোনাউন কোনটা। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে এই যে অন, সাম, তারপরে হচ্ছে মেনি, এরপরে হচ্ছে এই যে সামবডি, এনিবডি, এই সব সামবডি, এনিবডি, নো অন, এইগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন, তার মানে এটাও বাদ। এখন আমরা যদি বলি এই যে হু, হুইস, হোয়াট, এগুলো যেমন ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে,
ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও আমাদের এটা ব্যবহার করা যেতে পারে। অপশনে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন নেই, কিন্তু আবার এই হু, হুইজ, হোয়াট এরা আবার চাইলে রিলেটিভ প্রোনাউনও আমাদের হতে পারে যদি সেন্টেন্সের মাঝখানে বসে এবং দুইটা জিনিসকে যুক্ত করার কাজ করে। ওকে, এরপরে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নে বলা আছে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনোনিম। এখানে সিনোনিমটা চেয়েছে। তো প্রশ্নে বলা আছে যে ট্রুস এই শব্দটি, ট্রুস শব্দটা দ্বারা কি বোঝানো হয়, মানে এটার সিনোনিমটা চেয়েছে। তো এই শব্দটা দ্বারা বোঝায় হচ্ছে যে ট্রুস শব্দটা দ্বারা বোঝায় হচ্ছে যুদ্ধ বিরতি, যুদ্ধ বিরতি। ওকে, সো যুদ্ধ বিরতি বোঝানোর জন্য বা অস্ত্র বিরতি, যুদ্ধ বিরতি, ট্রুস। এখন এটার সাথে সিনোনিমে কি স্ট্রং এর কোনো সম্পর্ক আছে? স্ট্রং মানে শক্তিশালী না। তারপরে আমরা যদি দেখি টার্বুলেন্ট, এখানে যে ট্রিফেল, যে বি নম্বরে ট্রিফেল যে শব্দটা দেওয়া আছে এটার মানে হচ্ছে তুচ্ছ বা সামান্য। তাহলে আমরা যদি বলি স্ট্রং শক্তিশালী, ওকে, স্ট্রং হচ্ছে শক্তিশালী, ট্রিফেল, ট্রিফেল শব্দ দ্বারা বোঝায় হলো তুচ্ছ বা সামান্য। আবার যদি আমরা দেখি টার্বুলেন্ট শব্দটা আছে, এই টার্বুলেন্ট শব্দের অর্থ হচ্ছে অশান্ত, অশান্ত মানে উন্মাদ, পাগল এরকম। আর এই যে সিজফায়ার, এই সিজফায়ার শব্দের অর্থ হচ্ছে গিয়ে যুদ্ধবিরতি, সিজফায়ার শব্দের অর্থ হচ্ছে গিয়ে যুদ্ধবিরতি। তাহলে যুদ্ধবিরতি, এই যে তাইলে যুদ্ধবিরতির সাথে ট্রুস শব্দটার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের এই যে সিজফায়ার। ওকে, তো এই হচ্ছে আমাদের বিগত বছরের আমরা একটি প্রশ্ন সমাধান করলাম এবং এর গ্রামারের যে ব্যাখ্যাগুলো ছিল সেগুলো আমরা শেখার চেষ্টা করলাম। তো পরবর্তী ক্লাসে আমাদের এরকম আমরা বিগত বছরের প্রশ্নগুলো আমরা সমাধান করব এবং গ্রামারের ব্যাখ্যা সহ শেখার চেষ্টা করব, যাতে পরবর্তীতে আমরা এবছরে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো সমাধান করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।